হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আবার হাজির হলাম তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর তোমার যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন গল্প এলে তোমরা সহজেই দেখতে পাও। এবার চলো মূল গল্পে। আমার বয়স তখন সবে 18 হয়েছে। তখন একটা 3 বছর যাবৎ রিলেশনে রয়েছি। বয়ফ্রেন্ড ভালোই ছিল, যথেষ্ট ভালোবাসত। তবে সে ছিল শারীরিকভাবে দুর্বল। সে আমাকে সুখ দিতে পারত না। একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে যে শারীরিক সুখ পাওয়ার কথা, তা আমি কখনো অনুভব করতে পারিনি। বয়সও কম ছিল, তেমন কিছু বুঝতামও না এ বিষয়। আমি আবার একটু নাচ গানের সাথেও যুক্ত ছিলাম। সেই নাচ গান সূত্রে এক জায়গায় দেখা হয় রিক নামের এক ছেলের সাথে। আমার বয়স যখন 18, তখন তার 30। আমি রিক বলেই কথা বলতাম। ফোন নাম্বারও এক্সচেঞ্জ হয়েছে। তারপর 1 মাস কোনো কথা নেই। তার জন্মদিনের সময় ভিডিও কলে কথা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। এই সময়টা সে নিজে প্রায় বছর 2 সিঙ্গেল ছিল। শুভেচ্ছা দেওয়ার পর কথাবার্তা বলতে বলতে হঠাৎ কথাবার্তার বিষয় একটু পার্সোনাল হতে থাকে। সেও বয়ফ্রেন্ডের কথা জানতে চায়, আমিও বলে দিয়েছি। পরে সে জানতে চাইল শারীরিক সম্পর্ক করেছি নাকি, কতবার করেছি। তারপর সে জিজ্ঞেস করে বয়ফ্রেন্ডের মেশিনটা কত বড়। আমি একটু বাড়িয়েই বলি 5-এর কাছাকাছি। তখন সে আমায় হঠাৎ বলে, আমারটা দেখবে? আমিও না জেনে বুঝে হ্যাঁ বলে দিয়েছি। পরে সে আমাতে দেখায়। আমি অবাক হই, অনেক বড়। দেখে আমার তখন উঠেও যায় বেশ। আমার ওইটা নিয়ে খেলতে মনে চায়। তারপর সে আমাকে বলে, তুমি যখন আমারটা দেখলে, এবার আমাকে তোমারটা দেখাও। কথাটা ঠিকই বলেছে, না দেখালে অবিচার হয়। আমিও তাকে সবকিছু দেখালাম। আমার নারিকেল খুব বড় না হলেও কচি ডাবের মতো ডাসা এবং টাইট, এবং রংটাও বেশ। দেখার সাথে সাথেই তার মেশিনটা সক্রিয় হতে শুরু করে। তারপর সে ক্যামেরাটা নামিয়ে ভালো করে ওপর নিচে দেখতে চায়। ওদিকে ঠাটিয়ে থাকা অত বড় মেশিন দেখে আমারও সাংঘাতিক ক্ষুধা উঠেছিল। নিচ দিয়ে রসের বন্যা বয়ে যাচ্ছে। আমিও ক্যামেরা সেট করে তাকে আমার সবকিছু দেখাই। সে আঙুল দিয়ে টাচ করে দেখতে চায়। আমি বললাম, দেখতে চাইলে দেখো, সমস্যা নেই। তারপর সে আমার পেছন দেখতে চায়। আমার পেছন অনেক মেয়েদের থেকেই বড় এবং খুব সুন্দর শেপ। পেছন দেখে সে জানতে চায়, এটা কি এখন নতুন নাকি ব্যবহার করা হয়েছে। আমি বললাম, না, এখনও নতুন, ইউজ হয়নি। সে ইউজ করতে চাইল। আমি মুখে হ্যাঁ বললেও মনে মনে ভয়ও পাচ্ছিলাম। তারপর সে আমাকে বলে ভিডিও কল ধরে রেখে দুজনে হাতের কাট চালায়। আমিও রাজি হই। প্রায় 30 মিনিট ধরে আমাকে দেখে হাত চালানোর পর তার মধু পড়ে। আর মধু পড়ে বেশ অনেকটা আর অনেকক্ষণ ধরে। তারপর বেশ আরও কিছুক্ষণ কথা হয়। তখন আমাকে সে বলে সে আমার বাড়ি থেকে বেশি দূরে থাকে না। আমি চাইলে কালকে তার বাড়িতে যেতে পারি। যেটা আজকে ফোনে হলো সেটা সামনাসামনি হবে। এদিকে বুকের মধ্যে হাতুড়ি পেটা হলেও উপরে ওপরে স্বাভাবিক এক্সপ্রেশনেই বললাম, হ্যাঁ, অবশ্যই যাব। পরের দিন দুপুরে বয়ফ্রেন্ডকে মিথ্যে কথা বলে আসতে হয় যে প্র্যাকটিসে যাচ্ছি, বলে তার বাড়িতে আসি। আমাকে সে এগিয়ে নিতে এসেছিল। নিয়ে গিয়ে তার বেডরুমে খাটে বসতে বলে। আমিও বসে ঘরটা দেখতে থাকি। তারপর হঠাৎ কথা বলতে বলতে সে আমার কাছে চলে আসে অনেকটা। আমি খাটে বসে এবং সে দাঁড়িয়ে আছে। আমার মুখের অনেক কাছে মুখটা নিয়ে এসে কথা বলে। ঠোঁট প্রায় ছুঁই ছুঁই ব্যাপার। তারপর চোখের মধ্যে চোখ স্থির রেখে আমার ঠোঁটের মধ্যে তার ঠোঁট মিশিয়ে দেয়। হঠাৎ এরকম হওয়াতে হৃদয় প্রায় আমার বুক থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। এদিকে ওখানটা কেমন যেন সুরসুরি লাগছিল, তলপেটে কেমন যেন লাগছিল। এরকম কোনোদিনও আমার বয়ফ্রেন্ডকে কিস করবার সময় হয়নি। কিস করতে করতে তার হাত দুটো আমার কাঁধ থেকে আস্তে আস্তে সরতে সরতে কোমরে এসে পৌঁছল। আমাকে এক হ্যাচকা টানে পুরো নিজের শরীরের মধ্যে মিশিয়ে নিল সে। এরপর সে নারিকেলগুলি হাতে নিয়ে দেখছে আর খেলা করছে। এখন প্রায় আমার মাতাল অবস্থা। আমি কেমন যেন সুখে নদীতে ভেসে যাচ্ছি। শরীরের কোনো নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না। নারিকেলগুলি এমনভাবে টিপে দিচ্ছে যেন নারিকেল ফেটে যাবে। পরে সে নারিকেল খেতে লাগল। তার নারিকেল খাওয়া দেখে আমারও কিছু খেতে ইচ্ছে পোষণ করলাম। তাই সে আমাকেও তার কাছে থাকা আইসক্রিম খেতে দিল। এবার সে খাচ্ছে নারিকেল আর আমি খাচ্ছি আইসক্রিম। অনেকক্ষণ খাওয়ার পরে দুজনের মনে আরও অশান্তি শুরু হলো। সে তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার জামাকাপড় খুলে দেয়। আমারও আরামে অবস্থা টাইট। এরপর আমি তাকে বললাম, তাড়াতাড়ি করো, আমাকে আবার ফিরতে হবে, তাছাড়া আমি আর সইতে পারছি না। এই বলতেই সে তার কাজ শুরু করল।
এদিকে আমার বুকের মধ্যে কেমন যেন একটা দুবু শুরু হয়, মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছি। আর না পেরে বলে উঠলাম, এই মরে যাব তো, আস্তে আস্তে কাজ করো। সে কিছুই শুনতেছে না, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। আমার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সে বলে, শুনতে পাইনি, আর একটু জোরে বলো। এখন মুখ দিয়ে শুধু প্লিজ ছাড়া কিচ্ছু বেরোচ্ছে না, হৃদয় বেরিয়ে আসছে বুক থেকে, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কথা বলতে পারছিলাম না, সারা শরীর কেঁপে উঠল। প্রথমবার লাইফে এমন সুখ অনুভব করলাম। আমার এই অবস্থা দেখে রিক সামান্য হাসল, তারপর আমাকে একটু ঠিক হওয়ার সময় দিয়ে জিজ্ঞেস করল, আগে কন্টিনিউ করবে? আমি মাথা নাড়লাম, তারপর আবার কন্টিনিউ করতে লাগল। এখন আমার কাছে খুব ভালো লাগছিল। আমি তাকে বললাম, আমার এখন ভালো লাগছে। তখন সে তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করতে লাগল। আমি শুধু সুখে আনন্দে তাকে বাহাবা দিয়ে যাচ্ছি। আমি নিতে পারছি দেখে সে আরও পাগলাটে হয়ে গেল। এরকম প্রায় 40 মিনিট চলল, তারপর ঠান্ডা হয়ে এলো। কিছুক্ষণ পর আমাকে হাত ধরে টেনে তুলে বসালো। আমি অবাক হয়ে আছি দেখে জিজ্ঞেস করে, কি ভেবেছ, এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাব? আমার এখনও ঘণ্টা দুয়েক লাগবে ঠান্ডা হতে। ঘণ্টা দুয়েক শুনে বুকটা কেঁপে উঠল। এখন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আজকে নিজে নিজে হেঁটে বাড়ি যেতে পারবো না। সে আমাকে আবার শুইয়ে দিল, সে আবার শুরু করল তার খেলা। আমি ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠছে, শুধু বলছি, তাড়াতাড়ি করো, আমি বাড়ি যাব, আমি আর পারবো না, বা অন্য কোনো দিন আসব। সে তার মতো করে ঠেলাচ্ছে। বলা হয়নি, তবে তার চেহারাটা একটু মোটা সোটার দিকে, হাতের বাইসেপও বেশ মোটা, একদিকে চওড়া কাঁধ, চওড়া ছাতি, জিম পেটানো শরীর না হলেও বেশ অ্যাট্রাকটিভ। এখন আমি প্রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলি। এভাবে প্রায় 2 ঘন্টা পর আমাকে ছেড়েছে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, মনে হয় না বাড়ি যেতে পারবো। সে বলে, আজকে থেকে যাও, তুমি অনেক ক্লান্ত। আমি মনে মনে বলি, হ্যাঁ, আমি এখানে থাকলে কালকে আমার লাশ এখান থেকে বাড়ি যাবে, আমাকে জিন্দা আর যেতে হবে না। আমি রেডি হলাম বাড়ি যাবার জন্য, কিন্তু হাঁটার শক্তি নাই। সে বলল, চলো আমি পৌঁছে দেই। তারপর সে তার গাড়ি করে আমাকে পৌঁছে দিতে এলো। কিছুটা যাওয়ার পর দেখি সে রাস্তাটা পাল্টে অন্য একটা রাস্তা ধরল। আমি বললাম, ওদিক দিয়ে কোথায় যাচ্ছ? সে বলে, সামনে একটা দোকান আছে, কিছু কিনব। এই বলে গাড়িটা আরও স্পিডে চালিয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে গেল। তারপর গাড়ি থেকে নেমে পেছনে আমার কাছে এসে বসল, বসে শুরু করল পাগলামি। আমি বললাম, আমি অনেক ক্লান্ত, আজকে আমি চলে যাই, পরে আবার দেখা হবে। কিন্তু না, সে শুনবে না। আর কি মনের চুলকানি, সে আবার শুরু করতে চাইছে। কি আর করার, আসলে পুরুষ মানুষের একবারে মন ভরে না। আবার ওখানেই শুরু করল। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে এলো। তাকে বললাম, এবার তো ছাড়ো, সন্ধে হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ পর সে একটা স্বস্তির হাসি হেসে আমাকে ছাড়ল। তারপর আমাকে বাড়ি পৌঁছে দিল। আমি বাড়িতে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়লাম। শরীরটা এমন ক্লান্ত ছিল, কখন যে ঘুমিয়ে গেছি জানি না। এক ঘুমে একবারে সকালে উঠেছি। ঘুম থেকে আজকে শরীরটা অনেক হালকা লাগছে, মনে হচ্ছে শরীর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। মনটা খালি মিটমিট করে হাসছে, মনে হচ্ছে কি যেন পেয়ে গেছি, যা অনেক দিনের না পাওয়া যেন আজকে পেয়েছি। মন চাইছে একটু নেচে নিই, তাই আর দেরি না করে স্পিকারে গান চালিয়ে নাচতে লাগলাম। আমার মনের খুশি এতটা, কি বলবো। মা আসছে আমাকে ডাকতে, নাস্তা খেতে। আমি মাকে টান মেরে নিয়ে নাচতে লাগলাম। মা পরে আমাকে টেনে এখান থেকে নিয়ে গেল নাস্তার রুমে। তখনই আমার বয়ফ্রেন্ড ফোন করে জানতে চায় নাস্তা খেয়েছে কিনা। আমার ঘরের সবাই জানে আমার বয়ফ্রেন্ডের কথা। আমি নাস্তা খেতে তার সাথে কথা বলছিলাম, ততক্ষণে আমার হাত থেকে মা ফোন নিয়ে তার সাথে কথা বলা শুরু করে দিল। তাকে বলছে আমাদের বাড়ি আসতে। সেও জবাব দিল, আন্টি আসবো একদিন সময় করে। তারপর ফোন রেখে দিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। আর আমার গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর সামনে কী ধরনের গল্প শুনতে চাও তা কমেন্টে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো গল্প নিয়ে আসতে। বাই।